দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ইসরায়েলের হামলায় লেবাননে এক বাংলাদেশি নিহত, কসবাই গ্রামের বাড়িতে শোকের মাতম। চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নিলেন শাহাদাত হোসেন, মেয়াদকাল জানাবে আইন মন্ত্রণালয়। হবিগঞ্জে ১.৫ মাস ধরে ৫টি চা বাগানের শ্রমিকদের মজুরি বন্ধ, সংসার চলছে অভাব অনটনে। এবারে পুরো আয়োজন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে বৈরুতের হাজমি এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। তার মরদেহ বর্তমানে স্থানীয় মাউন্ট লেবানন হাসপাতালের হিমঘরে রয়েছে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিহত নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি কসবা উপজেলার খারেরা গ্রামের আব্দুল কুদ্দুস ও আনোয়ারা বেগমের ছেলে। 12 বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে যান তিনি। বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছে, লেবানন প্রবাসী মোহাম্মদ নিজাম বৈরুতের হাজমিয়ে এলাকার কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থান নেন। এ সময় বিমান হামলায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। 12 বছর হয়েছে গেছে, এই সরকারের লাগে আইতে পারে না, মনে করেন অবাধ্য আছে। গিয়া সেটা সুবিধা হয়েছে না, কাগজপত্র নাই, হে আর আয়া করুন লাগবে একবার। মানে হে মারা গেছে, হের বউ নাই, বাচ্চা নাই, জীবত নাই, হের কোনো স্মৃতি নাই। লাশ আমরা চাই এদুরই, লাশ চাই, লাশ মাটি দিতাম। দর্শক, লেবাননে নিহত নিজামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা গ্রামে। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রিফাত আন নাবিল। নাবিল, একটু জানাবেন যে আপনি তো দীর্ঘ সময় বাড়িটিতে অবস্থান করছেন, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত পরিবারটির সঙ্গে কেউ যোগাযোগ করেছে কিনা? জি, আমি এখন আছি আপনার নিহত নিজামের বাড়িতে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এই বিষয়ে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে তারা দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দূতাবাস থেকে তাকে জানানো হয়েছে যে যেহেতু তিনি লেবাননে অবৈধভাবে ছিলেন এবং বিমান হামলায় নিহত হয়েছেন, তো তারা আসলে তার লাশটাকে দেশে আনার ব্যাপারে চেষ্টা করছে। তবে কিছু ফর্মালিটিস রয়েছে, কিছু প্রসিডিউর রয়েছে, যেমন পুলিশ ক্লিয়ারেন্স এবং পোস্টমর্টেম এবং অন্যান্য কার্যগুলো সম্পন্ন করার পরে তারা চেষ্টা করবেন বৈরুত থেকে, আসলে লেবানন থেকে। তবে কারণ আপনি জানেন সেখানে একটা যুদ্ধ চলছে এবং সেখানে একটা ফ্লাইটগুলো অনিশ্চিত। ফলে কবে নাগাদ এই সব ফর্মালিটিস সম্পন্ন করে তার লাশটা দেশে আনা যাবে সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে এটাও জানিয়েছেন যে সেখানে তাকে একজন ভদ্রমহিলা তার স্ত্রী হিসেবে দাবি করেছেন। আমাকে এখানকার পরিবারের সদস্যরা বলেছিলেন যে আসলে এখানে তার স্ত্রী বা সন্তান কেউ নেই, তবে সেখানে একজন ভদ্রমহিলা তার স্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন। দূতাবাস ওই ভদ্রমহিলাকে তার এই সম্পর্কিত যাবতীয় কাগজপত্র জমা দিতে বলেছে। এগুলো যাচাই বাছাই করে পরে তার পরিবারকে সহায়তা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এটাও জিজ্ঞেস করেছিলাম যে এখানে তার যারা ভাই বোন স্বজন রয়েছেন তাদেরকে কোনোভাবে আর্থিক সহায়তা বা কোনো ধরনের সহায়তা দেওয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিনা। তিনি আমাকে জানিয়েছেন যে তার লাশটাকে দেশে আনার পরে আর মূলত সেদিকে ফোকাস করবে। মূলত তারা বর্তমানে সকল পুলিশ ক্লিয়ারেন্স এবং পোস্টমর্টেম প্রসিডিউরগুলো সম্পন্ন করে লাশটাকে। রিফাত যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল কেড়ে নিয়েছিল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করার অঙ্গীকার করেন নতুন মেয়র। আপনারা জানেন জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যায় আজকে চট্টগ্রাম, আমি বলতে চাই চট্টগ্রামের ইনফ্রাস্ট্রাকচার আপনারা ডেভেলপ করুন, চট্টগ্রামকে আপনারা বাঁচিয়ে রাখুন। ইনশাআল্লাহ চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।
আগামী দিনগুলোতে যেন ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, জনগণের যে দুর্বার প্রতিরোধ, সেই প্রতিরোধ যেন ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করে। আগামী দিনের নির্বাচনগুলোতে আবারও যেন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই প্রত্যাশা জাতির সকলের। এর আগে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন। তাকে শপথ বাক্য পাঠ করান এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ। তবে সিটি মেয়র হিসেবে তার মেয়াদ কতদিন হবে এর জবাবে উপদেষ্টা বলেছেন, আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে এক্ষেত্রে মেয়াদ নির্ধারণ করা হবে। সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের সভাকক্ষে শপথ গ্রহণের শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করা হয়। এরপর উপদেষ্টা বলেন, অধ্যাদেশের পর বাতিল হওয়া বাকি 11টি সিটির মেয়র হিসেবে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য প্রশাসন থেকে মেয়র নিয়োগ দেওয়া হবে। আর চট্টগ্রাম সিটিতে অপসারিত কাউন্সিলরদের দায়িত্ব পালন করতে 17 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তারাই দায়িত্ব পালন করবেন। এ সময় ডেঙ্গু নিয়েও কথা বলেছেন এলজিআরডি উপদেষ্টা। হঠাৎ করে ডেঙ্গুর মৃত্যুর সংখ্যা 10-এ পৌঁছেছে, এটা অত্যন্ত অ্যালার্মিং। বিশেষজ্ঞরা বিভিন্নভাবে মতামত দিয়েছেন যে সাইকেল চেঞ্জ হয়ে গেছে, মশার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, তাদের ইমিউনিটি বেড়ে গেছে ইত্যাদি। প্রাথমিক পর্যায়ে যেটা করণীয় যে ফগিং, লার্ভাসাইড বিতরণ করা ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা বারবার বলে আসছি, যে বাড়িতে বাড়িতে, ছাতে ছাতে, বারান্দায় বারান্দায় যে পানিগুলি জমে থাকে সেগুলো তো পরিচ্ছন্নতা কর্মী গিয়ে পরিষ্কার করবে না, এখানে গণসচেতনতা দরকার। নির্বাচন কমিশন গঠনে দক্ষ ও নির্ভীক লোক সুপারিশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম সভায় যোগ দিতে যাওয়ার আগে সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। আইন অনুযায়ী সৎ, নির্ভীক এবং দক্ষ লোক নিয়োগ করা হবে, আইনে তাই বলা আছে। আমরা সেইটা চেষ্টা করব। আইন অনুযায়ী তো আমাদের 15 দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে, সুপারিশ করবে। সার্চ কমিটি তাদের কর্মপদ্ধতি ঠিক করবেন, আর তারপরে অন্যান্য কাজগুলি কীভাবে হবে সেটা আজকে নির্ধারণ করবেন। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন, এমনটাই বললেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেছেন। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্য ধর্মের রয়েছেন তাদের সবার রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক অধিকার স্বীকৃত, তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। হজ প্রসঙ্গেও আজ কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। তাদের যে পারসিকিউশন করা হচ্ছে জাতীয় অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা শুনি, আমরা এই কথাগুলোর সাথে একমত নয়। হয়তো মিস্টার ট্রাম্প ভোট পাওয়ার জন্য ভোটের ময়দানে, রাজনীতির ময়দানে অনেকে অনেক কথা বলে, তবে আমরা একথা বিশ্বাস করি এবং আমরা অঙ্গীকারাবদ্ধ এদেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীর অনুসারীরা আছেন তারা নিরাপদে আছেন, তাদের ধর্ম, তাদের ব্যবসা, তাদের রাজনীতি কথা বলার অধিকার আমরা নিশ্চিত করেছি। ইট ইজ আওয়ার কমিটমেন্ট। সরকারি অর্থে ফ্রি যাওয়ার একটা প্রবণতা আগে ছিল, টাকা দেবে গভর্নমেন্ট, কিছু মানুষ ফ্রি যায়, যাদের ম্যানেজমেন্টের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আমরা এদেরকে নিতে চাচ্ছি না। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম ওয়াসার অপসারিত ব্যবস্থাপনা পরিচালক AKM ফয়জুল্লাহর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দুপুরে চট্টগ্রাম ওয়াসা ভবনের সামনে এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ফয়জুল্লাহ টানা 15 বছর পদে থাকাকালীন সময়ে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে দুদকে কয়েকটি বিষয় তদন্ত চলছে উল্লেখ করে আন্দোলনকারীরা অপসারিত ওয়াসার MDর দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 30 কিলোমিটার জুড়ে রাতভর মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণ ঘটেছে। নাফ নদীর ওপার থেকে থেমে থেমে
পাওয়া যায় মর্টার শেল বিস্ফোরণের বিকট শব্দ। এই কারণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান শনিবার রাত 9টা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরায় অবস্থান নিয়েছে। আদালত অবমাননার মামলায় বিএনপির 7 শীর্ষ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। 2 বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ সকালে রুল খারিজ করে এ আদেশ দেন। একই সঙ্গে বিএনপির আইনজীবীদের বিরুদ্ধে আবেদনকারী আদালতে উপস্থিত না থাকায় তাকে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এই অর্থ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে নির্দেশনা দেন আপিল বিভাগ। অব্যাহতি পাওয়া 7 শীর্ষ আইনজীবীর অন্যতম হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল AJ মোহাম্মদ আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল। যারা পিটিশনার ছিলেন তাদের নন অ্যাপিয়ারেন্সের জন্য আজকেও অ্যাপিয়ার করেননি, সেই কারণে ডিসমিস করে দিয়েছেন। পাশাপাশি পিটিশনারকে 1 লক্ষ টাকা কস্ট ধার্য করেছেন। এই 1 লক্ষ টাকা আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করার জন্য নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকালে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। ইয়ামিন মোল্লা বলেছেন, বিএনপি নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়, কিন্তু জনগণ এটি হতে দেবে না বলেও দাবি তার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেছেন বিন ইয়ামিন। বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে জাতীয় পার্টি কাজ করছে। ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের এই সভাপতি। এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্য অন্য রাজনৈতিক দলের সাথে আপনারা আগামীর পার্লামেন্ট শেয়ার করবেন, এই যদি হয় আপনাদের অবস্থান, তাহলে সেটি আপনারা স্পষ্ট করুন। আমরা বলতে চাই যে জনগণ আপনাদের বিষয়ে কি অবস্থান নেবে, জনগণ সেটি স্পষ্ট করবে। ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কাজ করছে এখন জাতীয় পার্টি। হবিগঞ্জে 1.5 মাস ধরে মজুরি পাচ্ছেন না 5টি চা বাগানের 5,000-এর মতো শ্রমিক। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এই অবস্থায় কাজে যোগ দিতে নারাজ শ্রমিকরা। রেণুখা বাউরি এই বিধবা কাজ করতেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা বাগানে। 6 সদস্য নিয়ে তার পরিবার, কিন্তু গত 6 সপ্তাহ ধরে পাচ্ছেন না মজুরি। তাই প্রায়ই সময় মতো ঘরে চুলা জ্বলছে না। এইভাবে আমরা ভুকে পিয়াসে থাকি। এত সরকারের থেকে আমরা কোম্পানির কাজ করছি, আমরা বেতন দেই না। রীতা গঞ্জুরা মজুরি বন্ধ থাকায় তার ঘরেও নেই প্রয়োজনীয় খাবার। অসুস্থ মাকে নিয়ে পড়েছেন চরম বিপাকে। 6 সপ্তাহ তলব নাই, তলব না পায় আমারে কি খাইতা দিব, চিকিৎসা কোন টাকা করবো, এটা নিয়ে খুব চিন্তা আমার। শুধু রেণু বা রীতা নয়, একই অবস্থায় রয়েছেন জগদীশপুর, তেলিয়াপাড়া, পারকুল ও সাতছড়ি চা বাগানের শ্রমিকরা। সকালে আধা কেজি চিরা আনে, লড়কা বাচ্চাকে নিয়ে খাইছি। রাত্রে যে কি খাবো এটার কোনো ঠিক নাই। এক বেলা খাইলে 2 বেলা খাই না, আর বাচ্চাটা খাওয়াইতেও পারি না। খাওয়ান দিতে পারছি না ঠিক মতো, নিজে খাইতে পারি না। অনেক সময় বাচ্চা কাচ্চা 10-5 টাকা মাঙ্গে দিতে পারি না। আমরা কেউ সাড়া দিল না, আমরা ঠোকায়া কতদিন কাজ করাই। মজুরি ও রেশনের দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভও করেছেন শ্রমিকরা। চা পাতা তৈরি হচ্ছে এবং চালান যাচ্ছে, চালান যাওয়ার পরেও আমাদের কোনো বেতন হচ্ছে না। তার কারণ কি? আমরা সাপ্তাহিক কর্মে যাব, আমরা কি খাওয়া করে কর্মে যাব? শ্রমিকদের মজুরি পরিশোধের চেষ্টা চলছে বলে দাবি করেন এই ব্যবস্থাপক। আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। 7 দিনের রাউন্ডের জায়গায় এখন 10 দিন 15 দিন রাউন্ড হয়ে যাচ্ছে এবং পাতার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে চা শ্রমিক নেতারা। দীপ্ত, বার্তা কক্ষ। লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার প্ররোচনার মামলায় 4 সাংবাদিকের জামিন নামঞ্জুর করেছে আদালত।
তাদের 2 দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে সকালে ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে আদালতের সামনে জেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত 27 অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদের 5তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মোস্তফা তারেক ইকবালের মৃত্যু হয়। এই ঘটনায় তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে 4 সাংবাদিকের বিরুদ্ধে মামলাও করেন। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী রেল স্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টাখানেক সময় আটকে রাখার পর বিক্ষোভকারীরা রেল লাইন থেকে সরে গেলে বেলা 12টার দিকে ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। 2023 সালের নভেম্বরে রাজবাড়ির উপর দিয়ে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস নামে 2টি ট্রেন চলাচল শুরু করে। এতে স্বল্প সময়ে ঢাকায় আসা যাওয়ার সুযোগ হয় রাজবাড়ী সহ আশপাশের কয়েক জেলার মানুষের। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক, নগদ টাকা এবং দেশীয় অস্ত্রসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, মাদক বিক্রির টাকা, মোবাইল হ্যান্ডসেট এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত 5 জন নারী এবং পুরুষকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা। পরে তাদের জিএমপি সদর থানায় স্থানান্তর করা হয়। মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা। গভীর সাগরে যাত্রার উদ্দেশ্যে ট্রলার মেরামত, পরিচ্ছন্নতা এবং ট্রলারে জাল তোলা সহ আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলেরা। তাদের আশা এবার জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। যদিও নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বাংলাদেশের জেলেরা। মাছের প্রজনন এবং বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত 12 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত সমুদ্রে সকল ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করা হয় সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট রিক্রুট ব্যাচ 2024-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রাজশাহীর সেনানিবাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান। সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করায় রিক্রুটদের অভিনন্দন ও কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি। দীর্ঘ 36 সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে 1472 জন তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করবেন। কুঁড়ে ঘর থেকেই দেশ এবং দেশের বাইরে আলো ছড়িয়েছেন ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত গ্রামের 3 নারী ফুটবলার। সাফের মুকুটজিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন স্বপ্না রানী, কোহাতি কাস্কো এবং সাগরিকা। তাদেরকে নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন তাদের পরিবার। ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতা 3 ফুটবলার স্বপ্না রানী, কোহাতিক কিস্কো ও সাগরিকাদের জীবনের বাস্তবতা মন খারাপ করার মতো। অজপাড়া গায়ে মাটির জীর্ণ ঝুপড়ি ঘরেই বাস করছে এই 3 রত্নের পরিবার। 2019 সালে অনূর্ধ্ব-17 বয়সভিত্তিক দলে প্রথম সুযোগ পাওয়ার পর 2022 ও 2024-এর শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য স্বপ্না রানী। রানীশঙ্কৈল উপজেলায় জন্ম ও বেড়ে ওঠা তার। পাশাপাশি কোপাতি ও সাগরিকা উঠে এসেছেন গ্রামেই গড়ে ওঠা এক ফুটবল একাডেমি থেকে। রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির এক পরিচালকের ব্যক্তি উদ্যোগেই ফুটবলে হাতেখড়ি এই 3 জন সহ 16 জন ফুটবলারের। তাদের অনেকে এখন স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। 16 জন খেলোয়াড় বিভিন্ন সময়ে কিন্তু জাতীয় দলের ক্যাম্পে অংশ নিয়েছে এবং জাতীয় দলের বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সভিত্তিক খেলা অংশগ্রহণ করেছে। যে 3 জন এবার আমাদের স্কোয়াডে ছিল, 3 জনেই কিন্তু আমাদের টুর্নামেন্টে বিভিন্ন খেলায় অংশ নিয়েছে। স্বপ্না রানীর বাড়িতে কেবল 2টো মাটির ঘর, নেই পর্যাপ্ত আসবাব, কিন্তু শোভা পাচ্ছে তার জেতা অনেক ট্রফি। এরা ফিরে এবার গেলে ফের চ্যাম্পিয়ন হয়ে আসিল, খুব ভালো লাগছে। লোকজন আসছে, গ্রামবাসী কত কি সবাই আনন্দ পাচ্ছে। স্বপ্না এখন দেশের বাইরে খেলতে যায়, এজন্য আমরাও খুব আনন্দিত। আগে বুঝতে পারতাম না যে ও আমাদের
মানে মুখ এত উজ্জ্বল করবে। সাঁওতাল পরিবারের সন্তান কোহাতি কিসকো তার বড় বোন সোহাগী কিসকো ছিলেন 2022 সাফ নারী চ্যাম্পিয়নশিপ দলের সদস্য। খেলোয়াড়ি জীবনের শুরুতে হাফ প্যান্ট পরে খেলার কারণে তার পরিবারকে শুনতে হয়েছে নানা কটু কথা। আমার 2টা মেয়ে জাতীয় টিমে 2টা খেলে, আর ছোট মেয়ে নেপাল থেকে জিতে আছে। আমরা পরিবারে অনেক খুশি, আমরা তো অনেক আনন্দিত যে তারা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়েছে। তারপর প্রথমে আমার বোন ছিল সোহাগী কিসকো, ও 22 সালে চ্যাম্পিয়ন হয়ে আসছে। স্থানীয় চায়ের দোকানি বাবার সন্তান সাগরিকা 1 বছর ধরেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এই কিশোরীকে নিয়ে বড় স্বপ্ন তার পরিবারের। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। ইসরায়েলের হামলায় লেবাননে এক বাংলাদেশি নিহত, কসবার গ্রামে বাড়িতে শোকের মাতম। চট্টগ্রামের মেয়র হিসেবে শপথ নিলেন শাহাদাত হোসেন, মেয়াদকাল জানাবে আইন মন্ত্রণালয়। হবিগঞ্জে 1.5 মাস ধরে 5টি চা বাগানের শ্রমিকদের মজুরি বন্ধ, সংসার চলছে অভাবে। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 50 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।